আমরা গত ক্লাসে যেটা করছিলাম সেটা হলো একটা 3 ডাইমেনশনাল স্কোয়ার ওয়েভ পোটেনশিয়াল, বর্গকূপ বাংলায় বললে। সেখানে বাউন্ড স্টেট যদি থাকে তাহলে বাউন্ড স্টেটের এনার্জি কি হবে সেটা কিভাবে বের করব। আদৌ বাউন্ড স্টেট থাকবে কিনা সেটাও দেখতে হবে। বাউন্ড স্টেট থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে পোটেনশিয়ালটার স্ট্রেংথ কত। স্ট্রেংথ বলে একটা কোয়ান্টিটি একটা আমি ডিফাইন করবো একটু পরে। যেমন 1 ডাইমেনশনাল বর্গকূপ নিয়ে যখন আলোচনা করছিলাম তখন স্ট্রেংথ ডিফাইন করেছিলাম পোটেনশিয়ালটার ডেপথ গুণ পোটেনশিয়ালটার রেঞ্জ স্কোয়ার্ড, ওটাই বলেছিলাম স্ট্রেংথ। এখানেও তাই একই রকম একটা ডেফিনেশন হবে। ইটস এ সেন্ট্রাল পোটেনশিয়াল। বর্গকূপ একটা বিশেষ রকমের পোটেনশিয়াল হলে সেটাকে বলি আমরা স্কোয়ার ওয়েল অথবা বর্গকূপ। ওকে, V of r depends only upon the magnitude of vector r. Vector r হচ্ছে vector connecting the particle from the center of the force. কিন্তু যদি potential depends only upon the distance r সেটাকে বলবো central কিংবা spherically symmetric। এইরূপ আঁকলে এরকম হবে। বাউন্ড স্টেটের জন্য এনার্জি 0 থেকে মাইনাস বি নটের মধ্যে হবে। জিরোর উপরে, জিরোর চাইতে বেশি এনার্জি নিয়ে সলিউশন পাওয়া যাবে, কিন্তু সেগুলো বাউন্ড স্টেট হবে না। আর ইয়ের মান মাইনাস ভি নটের চাইতে কম, সেরকম কোনো সলিউশন পাওয়া যাবে না, কারণ সেরকম এনার্জি নিয়ে কোনো অ্যাক্সেসেবল রিজিয়ন নেই। এই ই নিয়ে যে ইর মান 0 থেকে মাইনাস ভি নটের মধ্যে, এই ই নিয়ে তো অ্যাটলিস্ট 0 থেকে এ পর্যন্ত অ্যাক্সেসেবল, আর এর বাইরে আপ টু ইনফিনিটিটা ক্লাসিক্যালি ইনঅ্যাক্সেসেবল। একটা অ্যাক্সেসেবল রিজিয়ন থাকতে হবে যেখানে ই এর মান ভি এর মানের চাইতে বেশি, তাহলে সলিউশন সম্ভব। এমন কোন রিজিয়ন পাওয়া গেল না যেখানে ই এর মান ভি এর মানের চাইতে বেশি। ওটা তো আনফিজিক্যাল সিচুয়েশন, ওরকম তো সিচুয়েশন কখনোই হবে না। ওকে, ওয়েল, ঠিক আছে, এখন আমি রেডিয়াল শর্টিং এর ইকুয়েশন সলভ করব। ওকে, ভেতরে এখানে ভেতরে আলফা স্কোয়ার, আলফাটা পজিটিভ, মানে হচ্ছে ভেতরে হচ্ছে ই মাইনাস ভি নট। তো এখানে যে টার্মটা ছিল রেডিয়াল শর্টিং এর, সেই টার্মটা হচ্ছে এই স্কোয়ার রুট বাদ দিয়ে 2m/h² ই মাইনাস ভি আর। বর্গকূপের ভেতরে 2m/h² ই মাইনাস ভি আর যেটা এখানে ছিল আলফা স্কোয়ারের পরিবর্তে, সেটা তো পজিটিভ, কারণ ই তো ভি এর চাইতে বেশি। ই নেগেটিভ, ভিও নেগেটিভ, কিন্তু ই ভি এর চাইতে বেশি, ফলে ই মাইনাস ভি আর পজিটিভ। সেই পজিটিভ সংখ্যাটাকে লিখলাম আলফা স্কোয়ার। তাহলে আলফা হচ্ছে স্কোয়ার রুট অফ 2m/h² ই মাইনাস ভি আর। এখানে একটা মাইনাস দিতে পারতাম, আমি পজিটিভ স্কোয়ার রুট নিয়েছি। I've taken the positive square root of a positive quantity, সেটাকে বলছি আলফা। তাহলে এখানে আলফা স্কোয়ার, ওকে, আলফা স্কোয়ার। ওকে, এবং আলফাকে লেখা যাবে স্কোয়ার রুট অফ 2m/h² টাইমস ই মাইনাস ভি আর। ই তো নেগেটিভ, ওই রেঞ্জের মধ্যে নেগেটিভ, ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে 0 টু মাইনাস ভি নট, ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে। কিন্তু ই নেগেটিভ, ই নেগেটিভ হলে ই কে লেখা যাবে ই ইজ ইকুয়াল টু মাইনাস মডুলাস অফ ই। মডুলাস অফ ই ইজ পজিটিভ। ই এর মান যদি -2 হয়, ই এর মডুলাস হচ্ছে 2, তো ই কে লেখা যাবে ই ইকুয়াল টু মাইনাস মডুলাস অফ ই। আর ভি কেও এইভাবে লেখা যাবে ভি ইকুয়াল টু মাইনাস মডুলাস অফ ভি, মাইনাস মডুলাস অফ ভি। আর মডুলাস অফ ভি কত? কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ভি নট, পজিটিভ কনস্ট্যান্ট ভি নট। তাহলে উভয় নেগেটিভ, ই নেগেটিভ, এটাকে লিখবো ই ইকুয়াল টু মাইনাস মডুলাস ই। তাহলে মডুলাস ই একটা পজিটিভ, ভি কে লিখবো ভি ইকুয়াল টু মাইনাস মডুলাস ভি, আর মডুলাস ভি হচ্ছে ভি নট। তাহলে এটাকে লেখা যাবে ভি নট মাইনাস মডুলাস। ভি নট এর মান একটা পজিটিভ মান, মডুলাস ই এর চাইতে বেশি, এটা একটা পজিটিভ সংখ্যা, যেভাবে লেখো না কেন। তাহলে আলফা স্কোয়ার, আলফা একটা পজিটিভ সংখ্যা, পজিটিভ এবং রিয়েল সংখ্যা, আলফাটা রিয়েল সংখ্যা, এটা গুরুত্বপূর্ণ। আর এর বাইরে আর গ্রেটার দেন এ, আর গ্রেটার দেন এর মধ্যে ওখানে তাই রেডিয়াল শর্টিং এর ইকুয়েশন কি ছিল? 2m/h² ই মাইনাস ভি আর। এখন আর এর বাইরে তো ভি জিরো, মানে পোটেনশিয়ালের বাইরে তো ভি জিরো,
পোটেনশিয়ালের বাইরে মানে হচ্ছে আর গ্রেটার দেন এ, সেখানে তো ভি জিরো। তাহলে আউটসাইড দ্য পোটেনশিয়াল যদি ভি জিরো হয়, তাহলে এটা হবে 2me বাই স্কয়ার স্কয়ার, এখানে হবে শুধু 2me বাই স্কয়ার স্কয়ার, ওটা নেগেটিভ। তাহলে একটা নেগেটিভ সংখ্যার স্কয়ার রুট যখন নেবে, তাহলে তখন হয়ে যাবে ইমাজিনারি, রাইট? তাহলে একটা নেগেটিভ সংখ্যার স্কয়ার রুট নিলে হবে কি হবে, আই নেগেটিভ 5-এর স্কয়ার রুট নিলে কি হয়, আই টাইমস স্কয়ার রুট অফ প্লাস পজিটিভ 5। তাহলে এখানে যদি একটা নেগেটিভ সংখ্যা থাকে, সেই নেগেটিভ সংখ্যাটা হচ্ছে 2me বাই স্কয়ার স্কয়ার, পুরোটাই নেগেটিভ, ওটাকে আমি লিখবো ইকুয়াল টু নেগেটিভ 2m বাই স্কয়ার স্কয়ার টাইমস মড ই, তারপরে ওটার স্কয়ার রুট যদি নেই, তাহলে আই বিটা, বিটা কত, 2m বাই স্কয়ার স্কয়ার টাইমস মড ই। এগুলো করে দেখবা তোমরা। এইটা এখানে নেগেটিভ সংখ্যা, সেই নেগেটিভ সংখ্যা হলো মাইনাস বিটা স্কয়ার। বিটা হচ্ছে এটা মাইনাস বিটা, বিটা হচ্ছে এইটা। তাহলে এখানে যদি আমি এটার মতো লিখতে চাই একটা প্লাস সাইন দিয়ে, তাহলে এখানে লিখবো আই বিটা হোল স্কয়ার, এখানে প্লাস আলফা স্কয়ার, আলফাটা রিয়েল, আর পোটেনশিয়ালের বাইরে লিখবো মাইনাস বিটা স্কয়ার আছে, বিটা স্কয়ার পজিটিভ, বিটা স্কয়ার মানে হচ্ছে এটা 2m বাই স্কয়ার মডি। এইখানে পুরোটা ওই আলফা স্কয়ার মতো যদি লিখতে চাই, তাহলে লিখতে হবে আই বিটা হোল স্কয়ার, এখানে বাইরে আলফার মান হবে আই বিটা, আলফা এখানে আই বিটা হোল স্কয়ার, এটা ইমাজিনারি হয়ে গেল আই বিটা হোল স্কয়ার। আর এখানে আছে আলফা স্কয়ার, আলফাটা রিয়েল, এখানে আই বিটা স্কয়ার, এখানে বিটাটা রিয়েল, কিন্তু আই বিটা তো হচ্ছে এই স্কয়ার রুট অফ -1 এর হচ্ছে ইমাজিনারি, আই বিটাটা ইমাজিনারি, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ভেতরে বাইরে আমার রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন কি দেওয়া আছে, দুটো রিজিয়ন ভাগ করে নেব, একটা হচ্ছে ইন্টেরিয়র রিজিয়ন, ইন্টেরিয়র অফ দ্য পোটেনশিয়াল, যেটা আর ইজ লেস দেন এ, আর হচ্ছে এক্সটেরিয়র রিজিয়ন, আর গ্রেটার দেন এ। উভয় রিজিয়নের রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন কি আমার জানা আছে, এবং ওটার সলিউশন আমার জানা আছে। ওকে, এখন আমি সলিউশন করব ফর আরবিট্রারি এল সলিউশন করতে চাই। তার আগে আমি এল ইকুয়াল টু জিরোটাকে আলাদাভাবে একটা সলিউশন করার ইচ্ছা পোষণ করলাম। কেন ইচ্ছা পোষণ করি, কারণ অনেক কনটেক্সট থাকবে যেখানে দেখবে যে এল ইকুয়াল টু জিরোটাই সলভ করার প্রয়োজন পড়ে, হায়ার এল অন্য এল এর জন্য সলভ করার কোনো প্রয়োজন পড়ে না। বেশিরভাগ সিচুয়েশনে দেখবে যে শুধু এস ওয়েভ এল ইকুয়াল টু জিরো সলভ করলেই চলে, অন্য ওয়েভ গুলা নেগলিজেবল, অন্য এল গুলা নেগলিজেবল করা যায় বিশেষ কনটেক্সটে। ফলে অনেক ক্ষেত্রে পাবে, অনেক সিচুয়েশন আসবে যেখানে দেখা যাবে যে রেডিয়াল ইকুয়েশন সলভ করার প্রয়োজন হচ্ছে, কিন্তু শুধুমাত্র এল ইকুয়াল টু জিরো নিয়ে 1 2 3 4 এগুলোকে নেগলেক্ট করে করা যায় বিভিন্ন আর্গুমেন্টের মাধ্যমে। তাহলে এস ওয়েভ যেটা এল ইকুয়াল টু জিরো, এটাই সলভ করার প্রয়োজন হয় বেশিরভাগ সময়। তো এটা একটু আলাদাভাবে সলভ করি, আর জেনারেল সলিউশন আমি করতেই পারবো চাইলে, অন্য এল এর জন্য চাইলে আমি করতে পারবো। এল ইকুয়াল টু জিরোর জন্য সলিউশনটা সোজা হয়। এল ইকুয়াল টু জিরোর জন্য এস এর জন্য যখন সলিউশন করব, তখন আমার ওই স্ফেরিক্যাল বেসেল ফাংশন, স্ফেরিক্যাল নয়ম্যান ফাংশন, কিংবা তাদের লিনিয়ার কম্বিনেশন, স্ফেরিক্যাল হ্যাঙ্কেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড, স্ফেরিক্যাল হ্যাঙ্কেল ফাংশন সেকেন্ড, এগুলোর প্রয়োজন পড়বে না এল ইকুয়াল টু জিরোর জন্য। এল ইকুয়াল টু জিরোর জন্য আমি ট্রিগোনোমেট্রিক ফাংশনের মাধ্যমে অথবা বড় জোর এক্সপোনেনশিয়াল ফাংশন এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনের মাধ্যমে সলিউশনটা করে ফেলতে পারবো। মোর ফ্যামিলিয়ার ফাংশন দিয়ে সলিউশন হবে এস ওয়েভে। আর এল ইকুয়াল টু 1 2 3 4 5 ইত্যাদি হায়ার পার্শিয়াল ওয়েভ, এগুলোকে বলে পার্শিয়াল ওয়েভ। হায়ার পার্শিয়াল ওয়েভে যদি যাও, ছোট হাতের রেলের মান যদি জিরোর চাইতে বেশি হয়, 1 2 3 4 হয়, তাহলে তোমাকে সরাসরি ওগুলা ব্যবহার করতে বাধ্য হবে, স্ফেরিক্যাল বেসেল ফাংশন, স্ফেরিক্যাল নয়ম্যান ফাংশন ইত্যাদি, যেগুলো আনফ্যামিলিয়ার, কঠিন নয় কিন্তু আনফ্যামিলিয়ার, ট্রিগোনোমেট্রিক ফাংশন চাইতে কঠিন নয়।
ট্রিগোনোমেট্রিক ফাংশন তুমি দিনে 100 বার ব্যবহার করো বলে খুব সোজা লাগে, কারণ তারা ফ্যামিলিয়ার না হলে কঠিনই লাগতো। হোপফুলি তোমাদের কাছে কঠিন লাগে না। ট্রিগোনোমেট্রিক ফাংশন একটি সোজা লাগতে হবে। সেই জন্য জিরো অ্যাঙ্গুলার মোমেন্টামটা আলাদাভাবে সলিউশন করি। দেখা যায় এটা ইন্টারেস্টিং। When L equal to 0, it is easier to solve the wave equation, মানে radial wave equation, in terms of the auxiliary wave function UL of R, defined as RL. RL টাই হচ্ছে আমার radial wave function. Of course, পুরো wave function পেতে হলে এই radial wave function কে YLM দিয়ে গুণ দিতে হবে। Of course, এই radial wave function ওই এনার্জি আইগেনভ্যালু এর উপর নির্ভর করে। অতীতে আমি এখানে দুটো সাবস্ক্রিপ্ট দিয়েছিলাম EL। এখন আমি শুধু এল এর উপরে এমফেসিস করতে চাই বলে আমার আলোচনা এল এর উপরে, ফলে ওই প্রথম সাবস্ক্রিপ্ট ইটা দেইনি মানে যে এখন আর ইয়ের উপর নির্ভর করে না তা নয়, এখনো ইয়ের উপর নির্ভর করে, কিন্তু ওই ইয়ের উপরে নির্ভরশীলতা এখানে দেখায়নি, আমার নোটেশনে প্রতীয়মান হচ্ছে না, ম্যানিফেস্ট নেই। আর এল ইকুয়াল টু এভাবে করলাম, একটা অক্সিলারি রেডিয়াল ফাংশন ডিফাইন করলাম ইউ, এমন ভাবে ডিফাইন হলো যে ইউ কে ইউ অফ এল আর দিয়ে ভাগ দিলে ওটাই হবে আমার বড় হাতের আর, যে সেটাই হবে আমার রেডিয়াল ওয়েভ ফাংশন। তাহলে ইউ হচ্ছে ছোট হাতের আর গুণ রেডিয়াল ওয়েভ ফাংশন। আমি আইল সলভ দি শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন টার্মস অফ ইউএল এর জন্য একটা শ্রোডিঙ্গার ইকুয়েশন বের করব, সেটা সলভ করে তারপরে শেষ স্টেজে আর এল করবো ইউ কে আর দিয়ে ভাগ দিয়ে। তাহলে আমাকে ইউএল এর জন্য একটা ইকুয়েশন লাগবে। আমি তো আর এল এর জন্য ইকুয়েশন লিখেছি উপরে, আমার একটা সলিউশন লাগবে ইউএল এর জন্য। ইউএল এর সলিউশন করতে গেলে এইটাই হবে ইউএল এর সলিউশন। এটা ওয়ান ডাইমেনশনাল মোশনে যেরকম ইউএল এর সলিউশন না, ইউএল এর ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওয়ান ডাইমেনশনাল মোশন যখন করি আমরা, যেখানে এল নাই সেখানে কিন্তু এটাই হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে d2 psi by dr square 2m by square e minus dr times psi equal to 0 এভাবে লিখেছিলাম। এখানে কিন্তু ওইভাবেই লেখা যাচ্ছে, তবে পোটেনশিয়ালের সঙ্গে একটা এক্সট্রা টার্ম জুড়ে দিতে হবে, এটাকে বলে সেন্ট্রিফিউগাল টার্ম। অ্যাকচুয়াল পোটেনশিয়াল যোগ সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল মিলে একটা এফেক্টিভ পোটেনশিয়াল হবে। ওকে, থ্রি ডাইমেনশনাল কেসে যখন আর এর ডিফারেনশিয়াল ইকুয়েশন করব, সেই আর এর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি ইউএল এর সাপেক্ষে প্রকাশ করি, তাহলে ইউএল এর জন্য যে শ্রোডিঙ্গার ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, সেটা ওয়ান ডাইমেনশনাল কেসে পুরো ওয়েভ ফাংশনের সলিউশনের মতোই। একটা তফাৎ যে পোটেনশিয়ালকে রিপ্লেস করতে হবে বাই এন এফেক্টিভ পোটেনশিয়াল। এফেক্টিভ পোটেনশিয়াল একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের এফেক্ট থাকবে, এটা একটা সেন্ট্রিফিউগাল এফেক্ট। এটা ঘূর্ণন গতির জন্য রেডিয়াল মোশনে একটা এফেক্ট থাকে, কারণ কোনো জিনিস যদি ঘুরে, একটা কেন্দ্রের সাপেক্ষে যদি একটা বল ঘুরতে থাকে কোনো কারণে, বলটার টেন্ডেন্সি কি হবে? বলের ইনার্শিয়ার কারণে বলটা কেন্দ্র থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, as if there is a fictitious force, কোনো ফোর্স নাই কিন্তু, as if there is a fictitious force trying to move the ball away from the center, as if there is a centrifugal force, কোনো ফোর্স নাই, এটা সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোনো রিয়েল ফোর্স না, প্রবণতা। কারণ পার্টিকেল গুলোর থাকে, যেগুলো পার্টিকেল গুলোর ইনার্শিয়া থাকে, ইনার্শিয়ার কারণে পার্টিকেল গুলো সোজা মুভ করার চেষ্টা করে। তো ঘূর্ণন গতিতে যদি হঠাৎ করে সোজা মুভ করে, ঘূর্ণন গতির জন্য কেন্দ্রমুখী একটা বল লাগে। ওকে, তাহলে কি হবে? ইনার্শিয়ার কারণে মনে হবে যে পার্টিকেলটা সোজা চলে যাবে, রাইট? ওই কেন্দ্রমুখী বলটাকে করে, কেন্দ্রমুখী বল থাকা সত্ত্বেও যদি ভেলোসিটি খুব সাফিসিয়েন্ট লার্জ হয়, পার্টিকেলটা স্কিড করতে পারে। স্কিড করা মানে কি? পার্টিকেলটা ঘুরবে না, ঘুরে সোজা যাওয়া শুরু করবে, ট্যানজেনশিয়ালি যাওয়া শুরু করবে। যে মুহূর্তে ট্যানজেনশিয়ালি যাওয়া শুরু করবে, পার্টিকেলটার দূরত্ব কেন্দ্র থেকে বেড়ে যাবে। তাহলে কেন্দ্র থেকে বাড়ার, দূরে সরে যাওয়ার একটা প্রবণতা আছে বিকজ অফ ইনার্শিয়া। এই ইনার্শিয়ার কারণে একটা এফেক্টিভ ফোর্স আমি দিতে পারি, এই জন্য এটাকে বলে ইনার্শিয়াল ফোর্স। সেই ইনার্শিয়াল ফোর্সটা হচ্ছে কেন্দ্র বিমুখী, অ্যাজ ইফ একটা বল পার্টিকেলটাকে ঠেলে দিচ্ছে। এস ওয়েভের জন্য আমি শুরু করে দিচ্ছি। এস ওয়েভের জন্য
it's easier to solve the radial Schrodinger equation, not in terms of the non-capital R, but in terms of an auxiliary function UL of R. In terms of UL, the short equation is this. Okay. VRA ধরো একটা ফোর্স আছে মুখী, সে কেন্দ্রমুখী ফোর্সের জন্য পার্টিকেলটা হয়তো কেন্দ্রের চারদিকে ঘুরলে একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকলে একটা বাইরের দিকে চলে যাওয়ার প্রবণতা হবে। তাহলে অ্যাজ ইফ কেন্দ্রমুখী একটা ফোর্স তো আছে, যে ফোর্সের কারণে ঘূর্ণন গতি শুরু হয়েছে, ঘূর্ণন গতি শুরু হওয়ার পরে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রাপ্ত হওয়ার পরে মনে হচ্ছে যে আরেকটা ফোর্স বাইরের দিকে ঠেলে দিচ্ছে, সেই ফোর্সের জন্য পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স কোনো ফিজিক্যাল ফোর্স নয়, যেহেতু এই পার্টিকেলটার একটা ইনার্শিয়া আছে, ইনার্শিয়ার কারণেই সেটা সোজা চলার একটা প্রবণতা থাকে। ফলে কেন্দ্রমুখী একটা বল দিয়ে যদি ওটাকে কেন্দ্রের চারদিকে ঘোরাও, তারপরেও একটা সোজা চলে যাওয়ার প্রবণতা থাকে। সোজা যায় না কারণ এই কেন্দ্রমুখী বল তাকে ধরে রাখে। কেন্দ্রমুখী বল কমিয়ে দিলে এটা সোজা যাওয়া শুরু করবে, এটা স্কিড করবে, গাড়ি যেমন স্কিড করে। ফলে যে কোনো ঘূর্ণন গতির সঙ্গে একটা বাইরের দিকে ইয়ে করার, ডিসপ্লেস হওয়ার একটা সম্ভাবনা থাকে, একটা প্রবণতা থাকে। সেই জন্য একটা ফিকটিশিয়াস ফোর্সের করসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি এখানে আসে। So this term gives you the effect of the rotational motion about the center on the radial motion. That effect is like a centrifugal force. কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কোনো ফোর্স নাই, এটা পার্টিকেলটা ইনার্শিয়া আছে বলেই পার্টিকেলটা কেন্দ্র থেকে যেতে চায়, পার্টিকেলটা স্ট্রেইট লাইনে মুভ করতে চায়, স্ট্রেইট লাইনে মুভ করলেই পার্টিকেলটা কেন্দ্র থেকে দূরে সরে যাবে। ওকে, এইটা আমি এখন L = 0 সলিউশন করব। ভেতরে বাইরে, ভেতরে তো আলফা স্কোয়ার, ওকে, এটা তো হবে আলফা স্কোয়ার, L = 0, তাহলে এটা নাই। L = 0 মানে কোনো ঘূর্ণন গতি নাই কেন্দ্রের সাপেক্ষে, তাহলে এটা নাই, আছে শুধু E - VR। ভেতরে বাইরে E - VR তো একবার লিখবো আলফা আর ভেতরে, আর বাইরে হবে বিটা স্কোয়ার আর, আলফা স্কোয়ার আর আলফা স্কোয়ার, এই পুরো জিনিসটাকে আলফা স্কোয়ার সেভাবে লিখেছি আলফা স্কোয়ার, আর বাইরে এটা নাই, এটা হচ্ছে মড বি, ওইটা হবে মাইনাস বিটা স্কোয়ার। ভেতরে আলফা স্কোয়ার, এই জিনিসটা আলফা স্কোয়ার ভেতরে, আর বাইরে এই একই জিনিসে বি = 0 করতে হবে, তাহলে মাইনাস আর d2u/dr²। এখানে L = 0 এই সাবস্ক্রিপ্টটা তুলে দিয়েছি, আর কি নেই। তাহলে ভেতরে বাইরে দুই রকম ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো তো ওয়েল নোন ডিফারেনশিয়াল। এটা সলিউশন কি দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে, তারা হচ্ছে cos আলফা আর এবং sin আলফা আর। তাহলে sin এবং cos এর সাপেক্ষে লিখলাম, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল বিটা আর অথবা এক্সপোনেনশিয়াল মাইনাস বিটা আর, e⁻⁻βr ওদের সাপেক্ষে লিখলাম। এবং at r = 0 ক্যাপিটাল আর, আমার রেডিয়াল ওয়েভ ফাংশন ক্যাপিটাল আর, ইউ না, ইউ কে আর দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটাই আমার ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর সব জায়গায় ফাইনাইট হতে হবে, ইনক্লুডিং r = 0। তাহলে ক্যাপিটাল আর যদি করতে চাই এখানে ক্যাপিটাল আর দিয়ে ভাগ দেব, সরি, ক্যাপিটাল আর যদি করতে চাই ইউ থেকে, ইউ কে ছোট হাতের আর দিয়ে ভাগ দেব, ইউ কে ছোট হাতের আর, এই আর দিয়ে ভাগ দেব, দুই আর, একটা ছোট আর একটা বড় আর। ছোট আর হচ্ছে ভ্যারিয়েবল, ক্যাপিটাল আর বড় হাতের আর সেটা হচ্ছে ফাংশন অফ ছোট হাতের আর। ইউ অফ ছোট হাতের আর কে ছোট হাতের আর দিয়ে ভাগ দিলে বড় হাতের আর হবে, বড় হাতের আরও ফাংশন অফ ছোট হাতের আর, ছোট হাত বড় হাত, লোয়ার কেস আপার কেস। ইউ কে লিটল আর দিয়ে ভাগ দিয়ে যেটা হবে ক্যাপিটাল আর, সেই ক্যাপিটাল আর এর উপর কন্ডিশন অ্যাপ্লাই করব, কারণ ক্যাপিটাল আর হচ্ছে আমার রেডিয়াল শ্রোডিঙ্গার ফাংশন, শ্রোডিঙ্গার ওয়েভ ফাংশনের রেডিয়াল, ইউটা রেডিয়াল পার্ট না, ইউ ভাগ ছোট হাতের আর, ওইটাই রেডিয়াল আর। রেডিয়াল আর দিয়ে
ছোট হাতের আর দিয়ে যদি ভাগ দেই, এই ফাংশনটা cos আলফা আর as r tends to 0 1 হয়ে যায়। আবার আর দিয়ে ভাগ আছে, r tends to 0, এটা ইনফিনিটি হয়ে যায়। cos রাখা যাবে না, এটা ইনফিনিট হবে না, এটা ফাইনাইট হবে। এই সাইন আলফা আর কে যদি আর দিয়ে ভাগ দাও, ছোট হাতের আর দিয়ে ভাগ দাও, এবং পরে যখন r tends to 0 করো, সাইন আলফা আর বিহেভস লাইক আলফা আর, আর নিচে একটা আর ছোট হাতের আর আছে, কাটাকাটি গিয়ে সাইন পুরোটার লিমিট হয়ে যাবে আলফা, ফাইনাইট। তাহলে এইটা রাখা যাবে না, বি শূন্য। আর এইখানে এইটা রাখা যাবে না, কারণ as r tends to infinity wave function must tend to 0, কারণ এটা তো বাউন্ড স্টেট। তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস বিটা রাখতে হবে। এখানেও ছোট হাতের আর দিয়ে ভাগ আছে, তুমি বলতে পারো ই টু দ্য পাওয়ার বিটা টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, কিন্তু আমি তো আবার ভাগও ছোট আর দিয়ে, ছোট হাতের আর দিয়ে ভাগও দিচ্ছি, তাহলে নিচের যে জিনিসটা আছে সেটাও তো ইনফিনিটি হচ্ছে, উপরের নিচে ছোট হাতের আর দিয়ে ভাগ আছে সেটাও ইনফিনিটি। তাহলে এটা আপনি কিভাবে বলেন ইনফিনিটি বাই ইনফিনিটি, কিভাবে ইনফিনিটি হলো? তখন তুমি LHopital's রুল অ্যাপ্লাই করে দেখো লিমিটটা কি দাঁড়ায়, ই টু দ্য পাওয়ার বিটা আর ডিভাইড বাই আর, লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি, ওই লিমিট হয়। LHopital's রুল অ্যাপ্লাই করো। LHopital's রুল কোনটা জানো? আমি এই জিনিস আমি f of r g of r লিমিট r টেন্ডস টু ইনফিনিটি এরকম যদি হয়, এমন যদি হয় তো উভয় ইনফিনিটি বাই ইনফিনিটি, অথবা উভয় 0 বাই এরকম হয়, তাহলে এটা কি করা যাবে? লিমিট r টেন্ডস টু ইনফিনিটি f প্রাইম অফ r, এভাবে করে লিমিট নিলে চলবে। এটাই তো LHopital's রুল। হসপিটাল, হসপিটাল, LHopital's রুল, এটা বড় হাতে এইচ বলা। ওকে, তাহলে আমার আছে ই টু দ্য পাওয়ার আর বাই আর, লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি। এটা তো ইনফিনিটি বাই ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে কত? এটা কত আমি তো জানি না। কত জানতে গেলে আমাকে LHopital's রুল অ্যাপ্লাই করো। উপরেরটা আর টেন্ডস টু ইনফিনিটি থাকুক, উপরের ফাংশনের ডেরিভেটিভ নাও ই টু বিটা আর, নিচের ফাংশনের ডেরিভেটিভ নাও 1, তাহলে কি হচ্ছে? বিটা ই টু দ্য পাওয়ার বিটা ইনফিনিটি, এটা তো ইনফিনিটি, এটা তো ইনফিনিটি হয়ে যাচ্ছে। বিটার মান যাই হোক না কেন, বিটার মান যতই ছোট হোক না কেন, এটা পুরোটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। ওকে, ইনফিনিটি রেশিও নেওয়ার পরেও ইনফিনিটি, আলাদাভাবে ইনফিনিটি, ই টু দ্য পাওয়ার বিটা আর as r tends to 0, as r tends to infinity, r দিয়ে ভাগ দেওয়ার পরেও ইনফিনিটি। ওকে, LHopital's রুল অ্যাপ্লাই করে দেখতে হয়। তাহলে এটা রাখা যাবে না, তাহলে আমার সলিউশন ওয়েভ ইউর সলিউশন কি হবে? ভেতরে আর লেস দেন হলে এটা, বাইরে এটা, তার মানে আমার ইউ দাঁড়াবে ভেতরে আর লেস দেন এ যখন, তখন এ সাইন আলফা সাম কনস্ট্যান্ট আলফা, এটা ইম্পর্টেন্ট না, সাম কনস্ট্যান্ট টাইম সাইন আলফা আর, আর বাইরে সাম আদার কনস্ট্যান্ট ই টু দ্য পাওয়ার মাইনাস। এই দুটো কনস্ট্যান্টের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা তোমার কন্টিনিউটি অফ ইউ থেকে পেয়ে যাবে এ এবং সি এর মধ্যে রিলেশনটা কি, এবং একটা তুমি কোনো বাউন্ডারি কন্ডিশন থেকে পাবে না, এটা একটা কনস্ট্যান্ট পাবে তুমি নরমালাইজেশন থেকে। ওকে, এখন আমি এই ওয়েভ ফাংশনের উপরে কন্টিনিউটি কন্ডিশন অ্যাপ্লাই করি। পোটেনশিয়ালের একটা আছে, একটা ডিসকন্টিনিউটি আছে, একটা আর ইকুয়াল টু এ, সেই ডিসকন্টিনিউটি থাকলেও সেখানে পোটেনশিয়ালের ডিসকন্টিনিউটি ফাইনাইট, মাইনাস ভি নট থেকে করে শূন্যতে উঠে যায়। তো ডিসকন্টিনিউটির মাপ কত, পরিমাপ কত? ভি নট।
ইনফিনিট না, ফাইনাইট ডিসকন্টিনিউটি। পোটেনশিয়ালের ডিসকন্টিনিউটি যদি ফাইনাইট থাকে কোনো বিন্দুতে, সেই বিন্দুতে ওয়েভ ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস, এবং ওয়েভ ফাংশনের ডেরিভেটিভও কন্টিনিউয়াস হতে হবে। ওয়েভ ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস, সব বিন্দুতেই ওয়েভ ফাংশন। ইভেন যে সমস্ত বিন্দুতে পোটেনশিয়ালের ডিসকন্টিনিউটি আছে, সেই ডিসকন্টিনিউটি ফাইনাইট হোক কি ইনফিনিট হোক, ওয়েভ ফাংশন সব, ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা। যে সমস্ত জায়গায় ভি এর কোনো ডিসকন্টিনিউটি নাই, সেই সমস্ত জায়গায় ওয়েভ ফাংশনের ডেরিভেটিভও কন্টিনিউয়াস। যেই সমস্ত জায়গায় পোটেনশিয়াল, যেই সমস্ত বিন্দুতে পোটেনশিয়ালের ডিসকন্টিনিউটি আছে, সেখানে ডিসকন্টিনিউটি ফাইনাইট না ইনফিনিট। ফাইনাইট যদি হয় তাহলে ওয়েভ ফাংশনের ডেরিভেটিভও কন্টিনিউয়াস, ওই বিন্দুতে কন্টিনিউয়াস, ওই বিন্দুতেও কন্টিনিউয়াস। যদি ইনফিনিট ডিসকন্টিনিউটি হয় তাহলে ডেরিভেটিভ কন্টিনিউয়াস নয়। সাই কন্টিনিউয়াস, সাই প্রাইম কন্টিনিউয়াস নয়, অথবা সাই মানে ইউ। এই ক্ষেত্রে ইউ এবং ইউর ডেরিভেটিভ উভয়ই কন্টিনিউয়াস এট আর ইকুয়াল টু এ সাইন আলফা এ ইকুয়াল টু সি ই টু মাইনাস বিটা এ। এখান থেকে তো সি এবং এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছ। সিটা কি? সিটা হচ্ছে এ ই টু দ্য পাওয়ার আলফা এ সাইন আলফা এ। সি এবং এ ইন্ডিপেন্ডেন্ট নয়। তারপর একটা কনস্ট্যান্ট আছে এ, ওটা কিভাবে পাবে? ওটা কিন্তু এটা থেকে পাবে না, ওটা পেতে নরমালাইজেশনে যেতে হবে। কিন্তু আমার এর ওইটা এনার্জি বের করার জন্য আমার নরমালাইজেশন কনস্ট্যান্টটা জানার দরকার পড়ে না। আর ওয়েভ ফাংশন ডেরিভেটিভ কন্টিনিউয়াস এট আর ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ করো, এটার ডেরিভেটিভ করো, উভয় ডেরিভেটিভ মান এট আর ইকুয়াল টু সমান হতে হবে। তাহলে আলফা এ কস আলফা এ ইকুয়াল টু মাইনাস বিটা সি ই টু দ্য পাওয়ার মাইনাস বিটা এ। এখান থেকে একটাকে আরেকটাকে ভাগে একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন পাবো। আলফা 2 নম্বরটাকে 1 নম্বর দিয়ে ভাগ দিচ্ছি, কস কে ভাগ দিচ্ছি সাইন দিয়ে। এ আছে উপরে থাকছে কি আলফা কস আলফা এ ভাগ সাইন আলফা এ। কস বাই সাইন কে বলে কট, কোট্যানজেন্ট। আলফা কট আলফা এ, এখানে কি থাকছে মাইনাস বিটা সি, ওটাকে ভাগ দিচ্ছ সি দিয়ে, তাহলে থাকছে মাইনাস বিটা। উভয় এখানে একটা এ দিয়ে গুণ দিয়ে আমি পাচ্ছি আলফা এ কট আলফা এ ইকুয়াল টু মাইনাস বিটা এ। আমার ভ্যারিয়েবল এখন আলফা বিটা নেব না, আমি আলফা এবং বিটা বের করবো। এখন এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করে আলফা এবং বিটা যে কোনো একটা বের করে ফেলবো, একটা বের করলে আরেকটা বের হয়ে, ওকে। সে তারপরে আমি মডির মান কত বের করব, ওকে। কারণ বিটার সঙ্গে আছে সরাসরি মডি, আলফার সঙ্গে শুধু মডি না, মডি আছে ভি নটও আছে। ভি নটের মান আমার আগে থেকে জানা, তাহলে আলফা জানলেও মডি জানবো, বিটা জানলে সরাসরি জানবো মডি। আচ্ছা, তাহলে এটা এই কোয়েশ্চেন থেকে লেখা হবে আলফা এ কোট্যানজেন্ট আলফা এ ইকুয়াল টু মাইনাস বিটা এ। আলফা এ কট আলফা ইকুয়াল টু মাইনাস, এটা একটা ইকুয়েশন। দিস ইজ দ্য সেম। আর অতীতে দেখো খেয়াল আছে কিনা, this is the equation obtained for the odd parity solution of the one-dimensional problem. অতীতে করেছি, এটা তোমাদের মনে করিয়ে দিলাম। এটা আমি সলভ করতে পারবো, এই ইকুয়েশনটা ডিটেইল করেছি তখন ওয়ান ডাইমেনশনাল প্রবলেম যখন করছিলাম, রাইট? ওয়ান ডাইমেনশনাল প্রবলেমে, হ্যাঁ খেয়াল আছে, খেয়াল আছে, অ্যাটলিস্ট এটা করেছি এইটুকু তো খেয়াল আছে। এখন অঙ্ক করতে দিলে সেখান থেকে পারবে না, ভুলে গেছো, কিন্তু এইটা যে করা হয়েছে এইটা তো খেয়াল আছে নাকি? না, ওটাও খেয়াল নাই। ওটা খেয়াল নাই তার মানে কিছুই খেয়াল নাই। ওকে, কিছুদিন আগেই তো করলাম, এটার আগের চ্যাপ্টারই তো ওয়ান ডাইমেনশনাল প্রবলেম। Then it follows from the discussion on the bound states in a one-dimensional finite square potential. এখানে কিন্তু আলফা এবং বিটা কিন্তু এ বিটা এ, ওকে। এই কট এই আলফা এ কে যদি বলো এক্স আর বিটা এ কে যদি বলো ওয়াই, এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কট এক্স।
এটা তুমি এই গ্রাফটা তুমি করে ফেলতে পারো, y ইকুয়াল টু মাইনাস এক্স কট এক্স। এই গ্রাফটা x এবং y ইন্ডিপেন্ডেন্ট না, x স্কয়ার প্লাস y স্কয়ার একটা সার্কেলের ইকুয়েশন হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার করো না, আলফা স্কয়ার a স্কয়ার প্লাস বিটা স্কয়ার a স্কয়ার করো, কি হবে? আলফা স্কয়ার a স্কয়ার প্লাস বিটা স্কয়ার a স্কয়ার। x স্কয়ার প্লাস y স্কয়ার যদি করো, আলফা বিটার মান আছে, আগে করো না, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার করো, পরে a স্কয়ার করবো। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কত? 2m বাই a স্কয়ার স্কয়ার v নট। এই ই নট কাটাকাটি চলে যাবে। আলফা স্কয়ার্ড বিটা স্কয়ার্ড ইকুয়াল টু 2m বাই a স্কয়ার স্কয়ার টাইমস v নট। তারপরে আলফা স্কয়ার a স্কয়ার প্লাস বিটা স্কয়ার a স্কয়ার কত? তাহলে ইকুয়াল টু 2m বাই স্কয়ার স্কয়ার টাইমস v নট a স্কয়ার। v নট a স্কয়ার কে বলে স্ট্রেংথ of the potential. Strength of the potential is defined as potential at depth v naught times potential at range a square. তাহলে আলফা a স্কয়ার x স্কয়ার, আলফা a কে x বলেছি না y বলেছি, যাই হোক, আলফা a স্কয়ার প্লাস বিটা a স্কয়ার ইকুয়াল টু m বাই স্কয়ার স্কয়ার v নট a স্কয়ার। তাহলে x এবং y কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, এটা y বলেছি, এটাকে ধরো y বলো, y ইকুয়াল টু বিটা a, আলফা a কে x বলো। তাহলে এই ইকুয়েশন দাঁড়ালো y ইকুয়াল টু এই মাইনাসটা বাম দিকে নিয়ে যাও, y ইকুয়াল টু মাইনাস x cot x। তো y ভার্সেস x মাইনাস x cot x এটা প্লট করো। আবার x স্কয়ার প্লাস y স্কয়ার সার্কেলগুলো প্লট করো। তারপরে তাহলে ওই পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে তোমার সলিউশন গুলো বেরিয়ে আসবে। ওকে, এখন যদি প্লট করো তাহলে দেখবে যে ইন্টারসেকশন পেতে হলে পোটেনশিয়াল স্ট্রেংথের মান পাই স্কয়ার h কাট স্কয়ার h m এর চাইতে বেশি হতে হবে, তাহলেই বাউন্স স্টেট পাবে। পোটেনশিয়াল স্ট্রেংথ সর্বনিম্ন হলে কিন্তু বাউন্স স্টেট যত কম করিয়ে দাও, এই নাম্বারটা চাইতে কমিয়ে দাও, তাহলে কিন্তু কোনো বাউন্স স্টেট নাই। পোটেনশিয়াল স্ট্রেংথ মিনিমাম পাই স্কয়ার h কাট স্কয়ার h m এর সমান হতে হবে, তাহলে একটা স্টেট হবে। একটা বাউন্স স্টেট হবে যদি পোটেনশিয়াল স্ট্রেংথ পাই স্কয়ার h কাট স্কয়ার h m থেকে শুরু করে এটা 9 গুণ 9 টাইমস পাই স্কয়ার h স্কয়ার h m হয়, তাহলে একটা বাউন্স স্টেট পাবে। আবার 9 এর চাইতে বেশি এটাকে যদি ই নট বলো, 9 টাইমস ই নট এর চাইতে বেশি কিন্তু 16 টাইমস ই নট এর চাইতে কম, তখন দুটো করে পাবে। এইভাবে বাউন্স স্টেটস এর সংখ্যা ইনক্রিজ করবে পোটেনশিয়াল স্ট্রেংথ যতই বাড়াও। ওয়ান ডাইমেনশনাল কেসে কিন্তু পোটেনশিয়াল স্ট্রেংথের মান এটার চাইতে কম হলেও একেবারে শূন্যের কাছাকাছি গেল মিনিমাম একটা বাউন্স স্টেট পাবে। সেটা কিন্তু ইভেন প্যারিটি। অড প্যারিটির জন্য বাউন্স স্টেট পেতে হলে ভি নট এ স্কয়ারের মান পাই স্কয়ার h কাট স্কয়ার h m এর চাইতে বেশি হতে হবে। সে আলোচনাটা দেখে নিও। ওকে, এটা আমরা অতীতে করেছি, এটার ট্রান্সেন্ডেন্টাল সলিউশন করেছি আমরা। গ্রাফ করে, ওকে, গ্রাফ করে। এখন আমি সলিউশন ফর আরবিট্রারি এল, যে কোনো এল এর জন্য, এখন যে কোনো এল এর জন্য করছি। যে কোনো এল ইকুয়াল টু 0 ইনক্লুড আছে। তাহলে এখানে যে কোনো এল এর জন্য যদি সলিউশন করেন, তাহলে আপনি আলাদাভাবে আবার এল ইকুয়াল টু 0 সলিউশন করলেন কেন? আমাদের সময় নষ্ট করলেন কেন? আমাদের সময়ের দাম আছে, আমরা টাকা পয়সা দিয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সেই এত টাকার বিনিময়ে পড়াশোনা করছি, ফলে আপনি আমাদের সময় নষ্ট করতে পারেন না। এই আর্গুমেন্ট কি দেওয়া চলবে? টাকা নষ্ট না করলেও সময় নষ্ট করলেন কেন? আমার সময় তো দাম আছে, ওটা আমার করে লাভ হলো? আমার পকেটে কি 2টা টাকা আসলো ওটা করাতে? এটা করলেও কি তোমার পকেটে 2টা টাকা আসবে? সলিউশন ফর আরবিট্রারি এল আসবে, এখন না আসলেও পরবর্তী আসবে। পরবর্তী তো এই মাস্টার্স দেখাই তো বিদেশে যাবে, তখন টাকা আসবে। এটা বিক্রি করবে, তখন টাকা আসবে। এখন না আসলেও পরবর্তী আসবে। এটা তোমরা গত খাটো না যে পড়ার সঙ্গে সঙ্গে টাকা আসবে তোমার পকেটে। টাকার ঝনঝনার জিনিস
হ্যাঁ হ্যাঁ বলো। বিশ্ববিদ্যালয় স্যার আসলেই আমাদের সময়ের দাম দেয় না স্যার, যে ভাইস চ্যান্সেলর স্যার তো বলেছেন যে, সময় দাম নাই তো। জি হ্যাঁ স্যার ভাইস চ্যান্সেলর স্যার তো বলেছেন যে মানে এখন ধৈর্য ধরতে, পড়াশোনা বেঁচে থাকলে করা যাবে। করে সময়ের চাইতে জীবনে অনেক বেশি, ওই বাসে যেমন লেখা থাকে তাই না, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাই দেওয়া উচিত সব ডিপার্টমেন্টে, সময়ের চাইতে জীবনের অনেক বেশি। যাই হোক, এখন আমি সলিউশন ফর আরবিট্রারি এল করব। আরবিট্রারি এর মধ্যে এল ইকুয়াল টু 0 এইখানে করতে গেলে আমাকে সরাসরি এখন আর ইউএল দিয়ে করলে সুবিধা হবে না, এখন এই ক্যাপিটাল আর দিয়েই সলিউশন করব, যেটা আলটিমেটলি আমার তো ক্যাপিটাল আরই লাগে, ক্যাপিটাল আর দিস। এবং এই সলিউশন গুলো এস ওয়েভ এর মতো, এল ইকুয়াল টু 0 মতো শুধু ট্রিগোনোমেট্রিক ফাংশন দেওয়া হবে না, এখন আমাকে এই স্ফেরিক্যাল বেসেল ফাংশন, স্ফেরিক্যাল নর্মাল ফাংশন আনতেই হবে। ওকে, এখন আর ইকুয়াল টু লেস দেন এ হলে ইকুয়েশন 45, আর লেস দেন এ হলে যে রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন 45, সেটা আবার একটু দেখে নাও। আর ইকুয়াল টু 0 হলে ফর আরবিট্রারি এল, রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশনটা কি ফর আরবিট্রারি এল? এটা হচ্ছে রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর আর লেস দেন এ, ভেতরে আলফা স্কয়ার, আলফা হচ্ছে স্কয়ার রুট অফ 2m বাই h স্কয়ার e মাইনাস br, এভাবেই ছিল। ওকে, আলফা স্কয়ারটা পজিটিভ সংখ্যা, তাহলে আলফা একটা পজিটিভ সংখ্যা, রিয়েল এবং পজিটিভ। আলফাটা রিয়েল নেগেটিভ হতে পারতো, কিন্তু আমি পজিটিভ ধরলাম, রিয়েল সংখ্যাটা রিয়েল, এটা তো হতেই হবে। আলফাটা পজিটিভ কে নেগেটিভ সেটা সেটা আলফাটা, আলফা স্কয়ার পজিটিভ, কিন্তু আমি আলফাটাকে পজিটিভ ধরেছি এখানে, পজিটিভ স্কয়ার রুট, পজিটিভ স্কয়ার রুট অফ এ পজিটিভ নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, আলফা ইজ রিয়েল অ্যান্ড পজিটিভ, সেভাবে ধরেছি। আর বাইরে মাইনাস বিটা স্কয়ার, তাহলে এখানে, তাহলে এটাকে লিখতে পারবো আই বিটা হোল স্কয়ার, আই বিটা হোল স্কয়ার। বিটা স্কয়ারটা পজিটিভ সংখ্যা, বিটা স্কয়ার হচ্ছে 2m বাই স্কয়ার স্কয়ার মড ই, আর বিটা হচ্ছে এটা। তো ভেতরে বাইরে আমার শ্রোডিঙ্গার ইকুয়েশন জানো না, জানো এটা 45। এটার সলিউশন কি? এটার সলিউশন তো স্ট্যান্ডার্ড, এটার সলিউশন হচ্ছে জেএল স্ফেরিক্যাল বেসেল ফাংশন অফ আলফা আর, এনএল অফ আলফা আর, জেএল এনএল নিতে পারো, অথবা ইচ্ছে করলে HL1 HL2 নিতে পারো। HL1 হচ্ছে জেএল প্লাস আই ইটা এল, জেএল অফ আলফা আর প্লাস আই এনএল অফ আলফা আর। HL2 হচ্ছে একটাকে হচ্ছে HL1, দ্বিতীয়টা হচ্ছে HL2। তাহলে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে এটা, ওই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আমি নিতে পারি, হয় জেএল আলফা আর এবং এনএল আলফা আর নেব, অথবা HL1 আর HL2 আলফা নিতে পারি, অথবা ইচ্ছা করলে আমি ওই জেএল এনএল থেকে যে কোনো একটা নাও, ধরো এনএল নিলাম, আর HL1 আর HL2 থেকে যে কোনো একটা নাও, যে কোনো একটা নাও, HL1 নিলে দুটোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ধরতে পারো। জেএল এনএল একটা সেট, এই সেট থেকে যে কোনো একটা নাও, যে কোনো একটা, আর HL1 HL2 আরেকটা সেট, ওই থেকে আর যে কোনো একটা নাও, তাহলে এই দুটো মিলে আরেকটা সেট হবে। সাধারণত আমরা জেএল এর সঙ্গে এনএল নেই, আর HL1 এর সঙ্গে HL2 নেই, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমি জেএল HL1 নিতে পারি, জেএল HL2 নিতে পারি, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। আরেকটা নিতে পারি এনএল HL বা এনএল HL2, আমার দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবে। এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কি নেবে তোমার ব্যাপার। এই ইকুয়েশনের দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে, তারা কি কি? জেএল অফ, জেএল এর আর্গুমেন্ট কি হবে এখানে বলো? জেএল এনএল, তারা জেএল এনএল, এটার মতোই জেএল এনএল, এখানে একটা কনস্ট্যান্ট, এখানেও একটা কনস্ট্যান্ট, এই মিল, তাহলে এখানেও জেএল এনএল, কিন্তু জেএল এর আর্গুমেন্ট কি হবে এখানে? এই ইকুয়েশনটা দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে জেএল এনএল, জেএল এর আর্গুমেন্ট কি হবে? শুধু আর না, একটা আর্গুমেন্ট হবে, আর এর সঙ্গে আরেকটা কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টটা কত? এখানে কনস্ট্যান্ট ছিল আলফা আর, যেই জিনিসটার স্কোয়ার সেটা গুণ আর, এখানে কোন জিনিসটার স্কোয়ার?
যে জিনিসটা স্কয়ার সেটা কোএফিসিয়েন্ট 1, এটা কি এখানে কি আছে? এটা তো আই বিটা হোল স্কয়ার, এটা আই বিটা হোল স্কয়ার। এই মাইনাস সাইনটা তো বিটার সঙ্গে নিতে পারি, আই বিটা করে পুরোটা স্কয়ার প্লাস আই বিটা স্কয়ার, এখানে প্লাস আলফা স্কয়ার, এখানে হচ্ছে জেএল অফ আলফা। এখানে তাহলে কি হবে? জেএল অফ আই বিটা, মাইনাস বিটা স্কয়ার কে লিখবো প্লাস আই বিটা স্কয়ার, এখানে আছে প্লাস আলফা স্কয়ার। এখানে জেএল এনএল, জেএল ইজ আ ফাংশন অফ আলফা, এনএল ইজ আ ফাংশন অফ আলফা, এখানে আছে প্লাস আই বিটা হোল স্কয়ার। J is a function of I beta R. NL is a function of I beta R. এই আর্গুমেন্টটা দেখতে হবে এখানে, এইটা দেখে। ওকে, এখানে জেএল এনএল এর স্ট্যান্ডার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন কম্পেয়ার করতে হবে। জেএল এনএল এর স্ট্যান্ডার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এখানে আলফা প্লাস আলফা আর, অথবা বলে এখানে প্লাস 1 আনতে পারো এই আলফা দিয়ে ভাগ দিয়ে। ওকে, এখানেও প্লাস স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে, রাইট? এখানেও প্লাস 1 আনতে হবে। তাহলে কি দিয়ে এই পুরো ইকুয়েশনটাকে মাইনাস বিটা স্কয়ার দিয়ে ভাগ দেব। মাইনাস বিটা স্কয়ার কে আবার দুইটা ফ্যাক্টর করব। একটা ফ্যাক্টর এই ডেরিভেটিভের সঙ্গে যাবে, আর একটা ফ্যাক্টর এই ডেরিভেটিভের সঙ্গে। তাহলে মাইনাস বিটা স্কয়ার কে দুটো ফ্যাক্টর যদি করো, দুটো ফ্যাক্টর কি কি হতে পারে? দুটো ফ্যাক্টর সেম। মাইনাস বিটা স্কয়ার কে একটা হোল স্কয়ার করো না, মাইনাস বিটা স্কয়ার কে লেখো এইভাবে, আই বিটা গুণ আই বিটা, আই বিটা গুণ আই বিটা, আই বিটা একটা আই বিটা দাও এটার সঙ্গে, আর একটা আই বিটা দাও এটার সঙ্গে। এখানে আলফা স্কয়ার কে দুটো ফ্যাক্টর করছো, আলফা স্কয়ার করতে আলফা আলফা, আলফা স্কয়ারতে ভাগ দিলে এখানে 1 হলো। এখানে আলফা দুটা আলফা স্কয়ার দিয়ে ভাগ আছে, এখানে একটা আলফা দিলে ই আর এর সঙ্গে, আরেকটা আলফা দিলে ই আর এর সঙ্গে। তাহলে আলফা আর কে বললো রো, জেএল ইজ দ্য ফাংশন অফ রো আর, রো হচ্ছে আলফা আর। এখানে তাই মাইনাস বিটা স্কয়ার করো আই বিটা গুণ আই বিটা, তাহলে মাইনাস বিটা স্কয়ার দিয়ে ভাগ দিয়ে এখানে 1 আনো, আর এখানে চলে আসলো, নিচে চলে আসলো মাইনাস বিটা স্কয়ার। মাইনাস বিটা স্কয়ার কে লেখো আই আই বিটা, একটা আই বিটা দাও এটার সঙ্গে, আর একটা আই বিটা দাও এটার সঙ্গে, আর উপরে দিতে হবে না, উপরে কাটাকাটি যাবে, রাইট? কি হবে? এটা হয়ে যাবে ফাংশন অফ আই বিটা আর, এই আর হয়ে যাবে ফাংশন অফ আই বিটা আর। তাহলে এটার ফাংশন হবে জেএল এনএল, দুটাই আই বিটা আর এর ফাংশন, অথবা HL1 HL2 দুটাই আই বিটা আর এর ফাংশন। এখানে আই বিটা আর, এটা হচ্ছে এটা, এখানে শুধু আলফা আর, এই আই আসলে এখানে মাইনাস সাইন নট। তাহলে চলে যাও ভেতরের সলিউশন ইকুয়েশন 45, ওটা জেএল আলফা এনএল আলফা হতে পারে, একটা নেওয়া যাবে না। কোনটা নেওয়া যাবে না? ভেতর মানে হচ্ছে কোন রিজনটা ভেতর, 0 থেকে শুরু করে 0 ইনক্লুসিভ আপ টু এ, এটাকে ইনক্লুড করতে পারো নাও করতে পারো, এটাকে বাইরের রিজনে দিতে পারো, অথবা আর ইকুয়াল ভেতরের সঙ্গে রাখতে পারো, 0 ইনক্লুসিভ। তো 0 কে যদি ইনক্লুড করো তাহলে একটা রাখা যাবে না, জেএল এনএল এর মধ্যে একটা রাখা যাবে না। কোনটা কোনটা রাখা যাবে না? রাখা যাবে না কেন? এনএল ইজ ইরেগুলার এট দ্য অরিজিন। ইরেগুলার কথাটা মানে কি? এট দ্য অরিজিন যখন আর ইকুয়াল টু 0 বসা, তখন এনএলটা ইনফিনিটি হয়ে যাবে, জেএলটা ফাইনাইট থাকবে, J0 1 হবে, আর J1 J2 J3 এগুলো সব 0 হবে। কিন্তু এনএল যে কোন এল এর জন্য ইনফিনিটি, বলে এনএল রাখা যাবে না ভেতরে, বাউন্ডারি কন্ডিশন অ্যালাউ করে না। আমার ওয়েভ ফাংশন শুধুমাত্র ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলেই চলবে না, প্লাস কারেক্ট বাউন্ডারি কন্ডিশন ওবে করতে হবে। কারেক্ট বাউন্ডারি কন্ডিশন হচ্ছে না যদি আমি এনএল চাই, এনএল রেখে দেই। তুই বলতে পারো এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পাইছো, এটাকে রিজেক্ট করো, দ্বিতীয় সলিউশন আরেকটা যেটা সলিউশন আছে সেটাকে অ্যাকসেপ্ট করো। তাহলে ভেতরের সলিউশন হবে আর এল
is a function of JL alpha r, একটা constant times JL alpha r, NL টা নিচ্ছি না। আউটসাইড পোটেনশিয়ালের বাইরে তো কোনো অসুবিধা নাই, বাইরে মানে অরিজিন তার নিচ্ছি না, এখানে জেএলও নিতে পারবো, এনএলও নিতে পারবো, জেএল আই বিটা নিতে পারবো, এনএল আই বিটা নিতে পারবো। শুধু বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য আমাকে সুবিধা হবে জেএল এনএল আমার দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন না নিয়ে যদি আমি HL1 HL2 কে নেই, তার মানে বাইরের যে ওয়েভ ফাংশন রেডিয়াল ফাংশনটা আছে সেটাকে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের কম্বিনেশন স্বরূপ আকারে লিখতে হবে। এটা জেএল এবং এনএল এর কম্বিনেশন করে লিখতে পারো, অথবা চাইলে HL1 HL2 এর কম্বিনেশন করেও লিখতে পারো। কোনটার কম্বিনেশন করে লিখবে তোমার ব্যাপার, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার পরে সবই এক হয়ে যাবে। আমি বলতে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে গিয়ে এইটার HL1 HL2 সাপেক্ষে যদি প্রকাশ করি বাইরের রেডিয়াল ফাংশনটাকে, তাহলে আমার সুবিধা হবে, অঙ্কতে সুবিধা হবে, আর কোনো কারণ নাই। এই জন্য বাইরের যে জেনারেল রেডিয়াল ফাংশন, রেডিয়াল ওয়েভ ফাংশন, আমি প্রকাশ করলাম অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ HL1 HL2। এটাকে আমি ইকুয়াল টু করে I can write it as a linear combination of JL এবং NL, আর্গুমেন্ট কিন্তু আই বিটার বাইরে। আমি এখানে JL আই বিটার প্লাস NL আই বিটার করতে পারতাম, তাহলে বি আর সি না লিখে হয়তো ডি এবং ই লিখতাম, আর বি এবং সি দিয়ে ধরো HL1 HL2, বি এবং সি এর মান আমি বের করবো। অথবা ইন টার্মস অফ জেএল যদি লিখি, ধরো যদি লিখতাম ডি জেএল প্লাস ই এনএল, ওইভাবে লেখা আমি ওই এবং ই এর মান বের করবো, বের করার পরে দুটো সমান হবে, একই হবে। তুমি বাইরের সলিউশনটাকে HL1 HL2 সাপেক্ষে প্রকাশ করে তারপরে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে, অথবা জেএল এনএল এর সাপেক্ষে প্রকাশ করে, কারণ একটার সঙ্গে একটা রিলেশন আছে, তারপরে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার পরে তোমার ইকুয়েশন, তোমার আরএল একই দাঁড়াবে। এখন এটাতে HL1 HL2 করলে আমি তো এখন এটা তো এই সলিউশনটা কোন রিজনে, বাইরের রিজনে, আর গ্রেটার দেন এ, আর গ্রেটার দেন মানে আর ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, তাহলে আর ইকুয়াল টু এটা আমার ফাইনাইট থাকতে হবে। সেটা দেখার জন্যই HL1 HL2 করেছি। জেএল এনএল দিলে সেটা দেখতে গেলে একটু অসুবিধাই হবে। HL1 HL2 দিয়ে দেখাটা যে এটা আরএলটা ইনফিনিটি, এই বড় হাতের আরএলটা ছোট হাতের আরএল যখন ইনফিনিটি, তখন এটার মধ্যে একটা ইনফিনিটি হয়ে যায় আর একটা ফাইনাইট থাকে, কোনটা ইনফিনিটি হয় কোনটা ফাইনাইট থাকে এটা বুঝতে গেলে HL1 HL2 দিয়ে বোঝাটা সুবিধাজনক। কারণ আমি অ্যাসিম্পটোটিক্যালি যখন রো টেন্ডস টু ইনফিনিটি, রো মানে আর্গুমেন্টটা আই বিটার, HL1 আর্গুমেন্ট যখন ইনফিনিটি হয়ে যাবে, কমপ্লেক্স ইনফিনিটি হতে পারে, তখন এটা হবে 1 বাই রো ই টু দ্য পাওয়ার আই রো HL1, আর HL2 রো হবে 1 বাই আর্গুমেন্ট রো, আর্গুমেন্টটা কমপ্লেক্স হতে পারে, ই টু দ্য পাওয়ার মাইনাস আই রো, এটা হবে। তার মানে এখানে একটা খারাপ একটা ভালো, খারাপটা রাখবো না। খারাপ মানে কি, খারাপটা ইনফিনিটি হয়ে যাবে যখন আর ইকুয়াল টু ইনফিনিটি, আর ভালোটা ফাইনাইট থাকবে। কোনটা খারাপ কোনটা ভালো? এখন এখানে রো এর পরিবর্তে আই বিটা আর বসাও। আমার তো আসলে আছে HL1 আই বিটা আর, HL2 আই বিটা আর। আমি তো HL1 HL2 অ্যাসিম্পটোটিক ফর্মুলা জানি, অ্যাসিম্পটোটিক সিরিজ করে এটাই হচ্ছে মোস্ট ডমিনেন্ট টার্ম। ওকে, এখন আমি HL1 আই বিটা আর করছি, এখানে আই বিটা আর বসালাম 1 বাই আই বিটা আর, আর রো এর পরিবর্তে এখানে বসাও আই বিটা আর, আই গুণ আই বিটা আর, আই স্কয়ার তো মাইনাস, তাহলে মাইনাস বিটা আর। আর HL2 যদি করতে চাই, আবার এখানে রো এর পরিবর্তে আই বিটা আর বসাও, তাহলে এখানে 1 বাই আই বিটা আর, ওটা যেমন, আর এখানে বসাও মাইনাস আই গুণ রো আই বিটা আর, তাহলে মাইনাস আই গুণ আই, এটা প্লাস, তাহলে ই টু দ্য পাওয়ার প্লাস বিটা আর। এখন বলো HL1 HL2 এর মধ্যে কোনটা অ্যাকসেপ্টেবল কোনটা আনঅ্যাকসেপ্টেবল? as r tends to infinity কোনটা আনঅ্যাকসেপ্টেবল, 1 নম্বরটা না 2 নম্বরটা?
নাম্বার আমি কি চাই? আমি চাই যে ওয়েভ ফাংশন, প্রথম কথা হচ্ছে ফাইনাইট থাকতে হবে, কোনো জায়গায় ইনফিনিটি কোনো জায়গায় ইনফিনিটি হতে পারবে না। as r tends to infinity, HL2 তো ইনফিনিটি হয়ে যাচ্ছে, ফলে HL2 রাখা যাবে না। HL2 রাখতে না চাইলে আমি এখানে সিটা শূন্য আর বিটা আরবিট্রারি থাকতে পারে, equal to b HL1, c শূন্য ধরবো, BHL1। এখন আমি ইচ্ছা করলে এই BHL1 কে আমি ইন টার্মস অফ জেল ইটাএল করতে পারি। আমি যদি এখানে ওইভাবে শুরু করতাম, ইটস এ কম্বিনেশন অফ জেল এন্ড এল, তারপরে কম্বিনেশন কেমন ভাবে কম্বিনেশন করলে ফাইনাইট হয়, তাহলে আমি একই উত্তরে পৌঁছাতাম। জেল প্লাস আই ইটাএল রাখতে হবে, জেল প্লাস আই ইটাএল কম্বিনেশন করলেই ফাইনাইট হয়। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কম্বিনেশন, জেল মাইনাস আই ইটাএল করলে ফাইনাইট হবে না। সুতরাং এটা এই কম্বিনেশন করব, এই কম্বিনেশন করেই রাখতে হবে। সেটা আমি এখান থেকে করতে যত সুবিধা হয়েছে, আমি জেল প্লাস ইটাএল দিয়ে করলে শুরু করলে এত সহজে পেতাম না। এখন আমি এনার্জি আইগেন ভ্যালুস জানতে চাই। দি ওয়েভ ফাংশন, এখন জেল আরএল পেয়ে গেলাম, ভেতরে পেলাম, বাইরে পেলাম, এটা বাইরেরটা, আর ভেতরটা শুধু জেল আলফা আর বাইরে জেল আই বিটা প্লাস আই এন ইটাএল আই বিটা, একটা কনস্ট্যান্ট আছে বি। এখন কন্টিনিউটি অ্যাপ্লাই করো, আর ভেতরের ওয়েভ ফাংশনের মান এট এ আর বাইরের ওয়েভ ফাংশনের মান এট এ সমান। ভেতরের ওয়েভ ফাংশন ছিল এ কনস্ট্যান্ট এ, জে আলফা আর ইকুয়াল টু এ হলে ওটার মান দাঁড়ায়, এ তে মান দাঁড়ায় এ জেল আলফা এ, ভেতর মানে আর লেস দেন এ। আর বাইরের ওয়েভ ফাংশনের মান এইখানে, এটা ফর্মুলা এখানে লেখা আছে। বাইরের ওয়েভ ফাংশন হচ্ছে আর গ্রেটার দেন এ যদি হয়, বি হোল থিং টাইমস জেল আই বিটা আর প্লাস আই এনএল আই বিটা আর, এটার মান এটা আর ইকুয়াল টু এ। আর ভেতরের ওয়েভ ফাংশনের মান এটা আর ইকুয়াল টু এর সমান। এটার মান এটা আর ইকুয়াল টু এ কত, এখানে জাস্ট আর এর পরিবর্তন, তাহলে বি জেএল আই বিটা এ প্লাস আই এনএল আই বিটা এ, এটা কি করলাম, এটা হচ্ছে continuity of the wave function at the point r equal to a। এই r equal to a পয়েন্টের বৈশিষ্ট্য কি, বিশেষত্ব কি? r equal to point a, r equal to a তে বিশেষত্ব কি? পোটেনশিয়ালটা ডিসক্রিট, পোটেনশিয়ালটা ডিসক্রিট না, পোটেনশিয়ালটা ডিসকন্টিনিউয়াস। সেই ডিসকন্টিনিউটি ফাইনাইট ইনফিনিট। at r equal to a পোটেনশিয়ালটা ডিসকন্টিনিউয়াস, সেটাই আর ইকুয়াল টু এর বৈশিষ্ট্য, ওই পয়েন্ট বৈশিষ্ট্য। সেই পয়েন্টে পোটেনশিয়ালের যে ডিসকন্টিনিউটি আছে, সেই ডিসকন্টিনিউটি ফাইনাইট না ইনফিনিট, অসীম না অসীম, এখান থেকে এখানে উঠেছে। কতটুকু উঠেছে? ভি নট উঠেছে। ভি নট তো একটা অসীম সংখ্যা নয়, সসীম, তাহলে এটা ফাইনাইট, ফাইনাইট ডিসকন্টিনিউটি এট আর ইকুয়াল টু এ। ফলে at r equal to a ওয়েভ ফাংশনের ডেরিভেটিভও ওয়েভ ফাংশনের মতো কন্টিনিউয়াস থাকতে হবে। ফাইনাইট ডিসকন্টিনিউটি হলে ওয়েভ ফাংশন তো কন্টিনিউয়াস আছেই, ওয়েভ ফাংশন সবসময় সাই প্রাইম, ওয়েভ ফাংশনের ডেরিভেটিভও কন্টিনিউয়াস হবে ওই বিন্দুতে। ইনফিনিট ডিসকন্টিনিউটি হলে ওয়েভ ফাংশন ঠিকই থাকতো, কিন্তু ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ আর কন্টিনিউয়াস থাকতো না। এগুলো আমরা আলোচনা করেছি অতীতে। তাহলে যেহেতু ফাইনাইট ডিসকন্টিনিউটি, ওয়েভ ফাংশনের ডেরিভেটিভও কন্টিনিউয়াস এট আর ইকুয়াল টু এ। ভেতরে যে ওয়েভ ফাংশন আছে এ জেএল আলফা আর ছিল, সেই ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে আর ইকুয়াল টু এ বসাও, সেই ফাংশনের ডেরিভেটিভ এট আর ইকুয়াল টু এ। তাহলে এ জেএল আলফা আর, ওটার ডেরিভেটিভ কি? এ আগে ডেরিভেটিভ করে নাও উইথ রেসপেক্ট টু আলফা, সেটাকে বলছি প্রাইম। প্রাইম মানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আলফা, জেল প্রাইমড আলফা। কিন্তু আমি চাই উইথ রেসপেক্ট টু আর, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর ভেতরের ওয়েভ ফাংশনের, আর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর বাইরের
ওয়েভ ফাংশনের উভয় ডেরিভেটিভ মান সমান হবে এটা আর ইকুয়াল টু এ। তাহলে এটা জেল ভেতরে আর এর সঙ্গে একটা আলফা সময় জেল আলফা আর ভেতরের ওয়েভ ফাংশনটা ওটার ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু আর, আগের ডেরিভেটিভ করে নাও উইথ রেসপেক্ট টু আলফা আর, সেটা প্রাইম। তারপরে ওটাকে গুণ দাও বাই দ্য ডেরিভেটিভ অফ আলফা আর উইথ রেসপেক্ট টু, সেটা হচ্ছে আলফা, এ তো কনস্ট্যান্ট। তাহলে এটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর হলো আলফা এ জেল প্রাইম আর, সেটার মান একটা আর ইকুয়াল টু এ। তারপর সেইখানে আর ইকুয়াল টু এ বসাও, বসালে আলফা এ। এটা হচ্ছে ডেরিভেটিভ অফ দ্য ইন্টেরিয়র ফাংশন এট আর ইকুয়াল টু এ। এক্সটেরিয়র ওয়েভ ফাংশন হচ্ছে এটা, এটার ডেরিভেটিভ করো আগে আর এর সাপেক্ষে, তারপরে আর ইকুয়াল টু এ বসাও। এটাকে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে? জেল প্রাইমড আই বিটা আর এনএল প্রাইমড আই বিটা আর। আগে আমি আর্গুমেন্টের সাপেক্ষে ডেরিভেটিভ করে নিলাম, আর্গুমেন্টটা এখানে আই বিটা আর, তারপরে গুণ দিলাম, পুরোটাই গুণ দিলাম আর্গুমেন্টের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর। আর্গুমেন্টের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট আর করলে কি হয়? আই বিটা। তাহলে এটা হবে, এটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর যদি করি তাহলে হবে আই বিটা বি জেল প্রাইমড আই বিটা আর প্লাস এনএল প্রাইমড আই বিটা। প্রাইম মানে হচ্ছে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য আর্গুমেন্ট, নট উইথ রেসপেক্ট টু দ্য আর্গুমেন্ট। কিন্তু আমি চাই ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর। তাহলে উইথ রেসপেক্ট টু দ্য আর্গুমেন্ট ডেরিভেটিভ করার পরে পুরো জিনিসটাকে আই বিটা দিয়ে গুণ দিতে হবে, আমি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর পাবো। তো প্রথমে যখন আমি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর্গুমেন্ট করব, সেটাকে প্রকাশ করলাম প্রাইম দিয়ে। প্রাইম মানে হচ্ছে ডেরিভেটিভ উইথ আর্গুমেন্ট। বি আই বিটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর্গুমেন্ট করে তারপরে আর্গুমেন্ট আর ইকুয়াল টু এ বসিয়ে দাও। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে এক্সটেরিয়র ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট আর ইকুয়াল টু এ। এটা হচ্ছে ইন্টেরিয়র ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ এট দ্য উভয় সমান হতে হবে। আর এখানে প্রাইম মিনস ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য আর্গুমেন্ট। এটাকে ওটা দিয়ে ভাগ দাও, ফলে এ চলে যাবে, বি চলে যাবে, এইটা পাবে। আলফা এ কি জানা আছে, বিটা এ কি জানা আছে, এবং আলফা এ স্কোয়ার প্লাস বিটা এ স্কোয়ার কত সেটাও জানা আছে। আলফা এ এবং বিটা এ ইন্ডিপেন্ডেন্ট নয়, রাইট? এখন এটাকে নিউমারিক্যালি সলভ করতে হবে। এটা গ্রাফিক্যালি সলভ করা যায়, লেফট হ্যান্ড সাইডে গ্রাফ করো, রাইট হ্যান্ড সাইডে গ্রাফ করো, রাইট? তারপর আবার না, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, আগে বিটাকে, রাইট, আগে বিটাকে আলফার সাপেক্ষে প্রকাশ করো, রাইট? তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সার্কেল, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার একটা সার্কেলের ইকুয়েশন। আলফা এ স্কয়ার প্লাস বিটা এ ইকুয়াল টু 2m by h square times v naught a square. Alpha a beta a independent variable না, ওকে? তাহলে এইখানে এটাকে একটা নিউমারিক্যাল সলভ করার একটা প্রেসক্রিপশন বের করতে হবে। এটা করা যাবে। এটা তুমি নিউমারিক্যাল সলভ করার অনেক রুটিন আছে, অনেক তরিকা আছে, তরিকা দিয়ে একটা কম্পিউটারে লিখে ফেলবে, কোড লিখে ফেলবে, রাইট? আর আলফা বিটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, আলফা হচ্ছে এটা, বিটা হচ্ছে এটা। তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার হচ্ছে 2b নট h স্কয়ার স্কয়ার, আলফা স্কয়ার a স্কয়ার প্লাস বিটা স্কয়ার a স্কয়ার হচ্ছে 2mb নট a স্কয়ার বাই h স্কয়ার স্কয়ার। এটাকে কিন্তু নিউমারিক্যালি সলভ করা, গ্রাফিক্যালি কিভাবে সলভ করবে সেটা গ্রাফিক্যালি সলভ করা যাবে হয়তো, কারণ এখানে অত সোজা না। কিন্তু আগেরটা ছিল তো y = x cot x, ওটা ফাংশন করেছি, y is a function of x প্লট করেছি। এখানে কি প্লট করব, এখানে প্লটিং করব কিনা আদৌ না, অ্যালজেব্রিক যে নিউমারিক্যাল সলিউশন করার টেকনিক আছে ওগুলো অ্যাপ্লাই করব। এগুলো অ্যাপ্লাই করা কঠিন হবে, কিন্তু এগুলো কিন্তু তুমি সলভ করা যাবে তুমি যদি ম্যাথমেটিক্স দিয়ে দাও, ম্যাথমেটিক্যাল সলভ করে নাও, অথবা ম্যাটল্যাবে দিয়ে দাও, খুব ইজিলি ওরা সলভ করে দিয়ে দেবে। ওকে।
ভি নট একটা নিউমারিক্যাল মান দিতে হবে, এর একটা নিউমারিক্যাল মান দিতে হবে, রাইট? এইচ কাট এম এগুলো নিউমারিক্যাল মান দিতে হবে, তাহলে নিউমারিক্যালি সলভ করে দেবে এটা। নিউমারিক্যালি কি সলভ করবে? নিউমারিক্যালি ধরো এই ই সলভ করবে, আমার আননোন হচ্ছে ই, নটটা আমাকে ইনপুট দিতে হবে, এ আমাকে ইনপুট দিতে হবে, ইর কোনো ইনপুট নাই, তাহলে আমি ই পাবো সলভ করে। এটা গ্রাফ না করে ধরো কি কি মেথড আছে, এরকম একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার বেশ কিছু মেথডই আছে, ওকে? সেগুলোর কোডও করা আছে, কোডও পাওয়া যায় বইয়ের অ্যাপেন্ডিক্সে, আর ম্যাটল্যাবে দিলে এটা করেই দেবে, ভেতরে তাদের করা আছে, কিন্তু আমার কিছু জানতে হবে না, আমি শুধু ইনপুট দিই, ইনপুটটা সঠিকভাবে দিতে হবে। এখন আমি বলতে চাই আমি কোনোই সলভ করছি না, এটা এই স্টেজে আনলাম, একবারে কম্পিউটার ব্যবহারের আগের স্টেপ পর্যন্ত আসলাম, এখন আমাকে কম্পিউটার ব্যবহার করতে হবে, আর কোনো উপায় নেই এটা সলভ করার। উই ক্যান সলভ ইকুয়েশন 60 and 62, এটা একটা ইকুয়েশন, আলফা এই বিটা তো তার ইন্ডিপেন্ডেন্ট না, এটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করতে হবে ইকুয়েশনে, 60 এবং 62 সলভ করতে হবে, সলভ করে নিউমারিক্যালি আমি আলফা কিংবা বিটা পেয়ে যাব, আমি বিটা পাবো, কারণ আমি তো ভি নটটাকে ইনপুট দেব, আলফা পেতে পারি বিটাও পেতে পারি, যেটা যে কোনো একটা পেলে, বিটা পেলে সরাসরি মড ই পেয়ে যাবে, আলফা পেলেও মড ই পেয়ে যাবে, কারণ ভি নট তুমি ইনপুট দিয়েছো। তো ইউ ক্যান সলভ ফর আইদার আলফা এ অর বিটা এ, সেখান থেকে মড ই পেয়ে যাব। কিছু রেজাল্টের কিছু ইয়ে দেই, কি কি রেজাল্ট, কি ধরনের রেজাল্ট পেতে পারি তার একটা আলামত, তার একটা হিন্ট দিচ্ছি। এটা ওয়ান ডাইমেনশনের মতোই। We find that if v naught a square is small, v naught a square মান যদি স্মল হয়, v naught a square কি? v naught a square হচ্ছে পোটেনশিয়ালের স্ট্রেংথ, এটার মান যদি স্মল হয়, স্মল মানে কি? স্মল মানে হচ্ছে v naught a square এর মান পাই স্কয়ার h কাট স্কয়ার 8m এর চাইতে কম, এটাই স্মল। পাই স্কয়ার h কাট স্কয়ার 8m এটার চাইতে যদি কম হয়, if v naught a square is small, then no bound state exists. এটা কিন্তু is a point of difference with one dimensional problem. One dimensional বর্গকূপে যখন আমি বাউন্ড স্টেটের নির্ণয় করেছিলাম, তখন দেখিয়েছিলাম যে পোটেনশিয়াল স্ট্রেংথ ভি নট এ স্কয়ার যতই কম হোক না কেন একটা বাউন্ড হবেই, তার মানে ভি নট এ স্কয়ারের মান যদি পাই স্কয়ার h কাট স্কয়ার 8m এর চাইতে কম হয়, কম হতে হতে একবারে শূন্যের কাছাকাছি, তারপরে একটা বাউন্ড স্টেট থাকবে, সে বাউন্ড স্টেটটা একটা অড সলিউশন পেতে গেলে ভি নট এ স্কয়ারের মান এই মানের চাইতে বড় হতে হবে, কিন্তু থ্রি ডাইমেনশনাল কেসে ভি নট এ স্কয়ারের মান এই পাই স্কয়ার h কাট স্কয়ার 8m এর চাইতে কম হলে কোনো বাউন্ড স্টেট নেই। For sufficiently large v naught a square, several bound states for a given L may exist. For a given L, আমি L টাকে ফিক্স করে দেব, L 0 নেব, 1 নেব, কিন্তু 5 নেব, কিছু একটা এলটাকে ফিক্স করে নিতে হবে, কোন পার্শিয়াল ওয়েভে আমি সলিউশন চাচ্ছি। ভি নট এ স্কয়ার যদি খুব লার্জ হয়, তবে কিনা ডিপেন্ড করবে ডেপথ বড় কিনা, ভি নট হচ্ছে ডেপথ, ডেপথ বড় হলে স্ট্রেংথ লার্জ হয়, আর রেঞ্জ যদি বড় হয় তারপরেও স্ট্রেংথ লার্জ। ফর সাফিসিয়েন্টলি লার্জ ভি নট এ স্কয়ার, সেভারাল বাউন্ড স্টেটস ফর এ গিভেন এল মে এক্সিস্ট, একটা, দুটো, পাঁচটা, 100টা, ডিপেন্ড করে এটা কত লার্জ। The minimum value of v naught a square for a s wave, s wave L যখন 0, তখন v naught a square এর মিনিমাম কোন মানের জন্য একটা বাউন্ড স্টেট, মিনিমাম একটা বাউন্ড স্টেট পাওয়া যাবে। The minimum value of v naught a square for a s wave bound state to exist is v naught a square equal to pi square h square 8m. এই মানে কিন্তু L equal to 1, L equal to 2 এগুলো পাবে না, L equal to 0 পাবে। And the minimum value of the strength and the minimum value for a p wave, L equal to 1 নিয়ে একটা বাউন্ড স্টেট যদি পেতে চাও, তাহলে মিনিমাম মান হতে হবে ওই স্ট্রেংথের পাই স্কয়ার h কাট স্কয়ার 2m, এস ওয়েভের চাইতে 4 গুণ। এস ওয়েভের
মান হতে হবে এস ওয়েভ যদি একটা বাউন্স স্টেট চাও তাহলে ভি নট এ স্কয়ারের মিনিমাম মান হতে হবে পাই স্কয়ার এইচ স্কয়ার বাই 8m। আর পি যদি চাও এল ইকুয়াল টু 1 নিয়ে যদি একটা বাউন্স স্টেট চাও তাহলে স্ট্রেংথের মান আগের তুলনায় 4 গুণ বৃদ্ধি করতে হবে, 4 গুণ বৃদ্ধি করলে হবে 2m মিনিমাম মান একটা পাওয়ার জন্য। এখন the smallest value of v naught square for which there exists a bound state with L equal to 1 is greater than the corresponding value for v naught square for L equal to 0. L equal to 0 তে L equal to 0 নিয়ে S ওয়েভে একটা বাউন্ড স্টেট পেতে গেলে পোটেনশিয়াল স্ট্রেংথ মিনিমাম এই মানতে হতে হবে, আর পি ওয়েভে পোটেনশিয়াল স্ট্রেংথের মান বেশি হতে হবে, ইনফ্যাক্ট 4 গুণ বেশি হতে হবে। তো পি ওয়েভে কেন স্ট্রেংথ বেশি লাগে কেন? ডি ওয়েভে আরো বেশি, এল ইকুয়াল টু 2 তে এটা 16 গুণ বেশি হবে। 4 গুণ না, এটা 4 গুণ, ওটা হলো 9 গুণ। কত গুণ বেশি হবে জানি না, 16 গুণ কি 9 গুণ, ডি ওয়েভে আরো বেশি হবে। এসপি ডিএফ এফ ওয়েভে এল ইকুয়াল টু 3 হলে পোটেনশিয়ালের স্ট্রেংথের মিনিমাম মান আরো বেশি হতে হবে, বাড়তেই থাকবে, সেকুলারলি বাড়বে। এল বাড়াচ্ছ ছোট হাতের এল, তখন পোটেনশিয়াল স্ট্রেংথ মান বাড়াতে হবে যদি তুমি হায়ার পার্শিয়াল ওয়েভে বাউন্স স্টেট চাও। তাই বলছি যে স্মলেস্ট ভ্যালু অফ ভি নট এ স্কোয়ার, এটা হচ্ছে স্ট্রেংথ অফ দ্য পোটেনশিয়াল। The smallest value of v naught a square for which there exists a bound state with L equal to 1 is greater than the corresponding value of v naught a square for L equal to 0. The minimum value of v naught a square for a bound state to exist with a particular L increases with increasing L. It secularly increases with L. কিছুক্ষণ ইনক্রিজ করলো, তারপর আবার ডিক্রিজ করলো, তারপর আবার ইনক্রিজ করলো, ওটা সেকুলার ইনক্রিজ না। সেকুলার ইনক্রিজ মানে ইনক্রিজটা অব্যাহত আছে। এটা রিজনেবল, দিস ইজ রিজনেবল ফ্রম এ ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ। কেন? কনসিডার দি এফেক্টিভ পোটেনশিয়াল, ভি এফেক্টিভ ইকুয়াল টু অ্যাকচুয়াল পোটেনশিয়াল যে ফোর্স আছে প্লাস একটা সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, রাইট? এখন উই সি দ্যাট the larger the value of L, L এর মান যতই বড় হবে, the greater the repulsive centrifugal force. এটাকে যদি বলি সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল বলে কোনো ফোর্স নাই, এটা একটা as if there is a centrifugal, এটা একটা প্রবণতা। সেন্ট্রিফিউগাল ফোর্স একটা প্রবণতাকে ফাই করে। এই ঘূর্ণন গতি থাকলে কেন্দ্র থেকে দূরে সরে যাওয়ার একটা প্রবণতা থাকবে, as if কেন্দ্র বিমুখী একটা ফোর্স আছে, সেটা একটা কেন্দ্রমুখী ফোর্সের কারণে ঘূর্ণন শুরু হয়েছে, সেটা এই ভি এর মধ্যে আছে। ঘূর্ণনের ফলে অ্যাজ ইফ আরেকটা ফোর্স, ফিকটিশিয়াস ফোর্স এসছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। সেটাকে বলা হবে, অনেক সময় বলি ইনার্শিয়াল ফোর্স। সেই ফোর্সটার উৎপত্তি, সেই ফিকটিশিয়াস ফোর্স ফিজিক্যাল ফোর্স নয়, কোনো ভৌত ফোর্স, বল নয়। ওটার উৎপত্তি হচ্ছে, মনে হচ্ছে একটা বল আছে। কেন মনে হচ্ছে? কারণ পার্টিকেলটার ইনার্শিয়া আছে, ইনার্শিয়ার কারণে পার্টিকেলটার প্রবণতা হচ্ছে স্ট্রেইট লাইনে মুভ করা। স্ট্রেইট লাইনে মুভ করা মানে কেন্দ্র থেকে বাইরে দূরে সরে যাওয়া। সে প্রবণতাকেই কোয়ান্টিফাই করছি বাই সেইং দ্যাট there is an additional force, centrifugal force, সেটার potential energy আছে। The fictitious force, এটাকে বলে ইনার্শিয়াল ফোর্স। এই ফোর্সটার উৎপত্তি হয় ইনার্শিয়াল ফোর্স। ফোর্সটার উৎপত্তি হচ্ছে পার্টিকেলটা ইনার্শিয়ার কারণে, সেই জন্য এই ফোর্সটাকে অনেকে বলে ইনার্শিয়াল ফোর্স। এই ফর্মুলা থেকে উই সি দ্যাট the larger the value for L, L এর মান যত বেশি, okay, the greater the repulsive centrifugal force, centrifugal force. আসলে centrifugal force বলে কোনো ভৌত ফোর্স নাই। This suggests that a particle having a large angular momentum, এই ছোট হাতের L এর মান যত বেশি লার্জ, angular momentum এর মান তত বেশি লার্জ। This suggests that a particle having a large angular momentum requires a stronger attractive potential to bind it than a particle having no angular momentum or small angular momentum. তার মানে L যদি লার্জ হয়, লার্জ হওয়ার সত্ত্বেও যদি একটা বাউন্ড স্টেট গঠন করতে চাই, তাহলে স্ট্রঙ্গার অ্যাট্রাকটিভ ফোর্স লাগবে।
হবে, সেটা এই ভি থেকে আসবে অ্যাট্রাকটিভ ফোর্সটা। এই ভি এর স্ট্রেংথটা বাড়াতে হবে। ভি এর স্ট্রেংথটা অ্যাট্রাকটিভ ফোর্স, এটাকে ওভারকাম করার জন্য এই রিপালসিভ টেন্ডেন্সি, এই সেন্ট্রিফিউগালটা একটা রিপালসিভ টেন্ডেন্সি, এই রিপালসিভ টেন্ডেন্সিকে ওভারকাম করার জন্য এই ভি এর স্ট্রেংথটা, এখানে অ্যাট্রাকটিভ ফোর্স আছে, ভি এর স্ট্রেংথটা বাড়াতে হবে। আর রিপালসিভ টেন্ডেন্সি বৃদ্ধি পায় যখন এল বৃদ্ধি, তো এল যতই বৃদ্ধি পাবে সেই বড় এল এর জন্য একটা বাউন্স স্টেট চাইলে এই অ্যাট্রাকটিভ ফোর্সটা তত বেশি ইনক্রিজ করতে হবে, অ্যাট্রাকটিভ স্ট্রেংথটা তত বাড়াতে হবে। অ্যাট্রাকটিভ স্ট্রেংথ এখান থেকে আসে। ওকে, this suggests that particle having a large angular momentum requires a stronger attractive potential to bind it than a particle having no angular momentum or small angular momentum. Indeed, it turns out that the minimum square well potential strength, V naught A square, it is attractive square well. The minimum square well potential strength required to bind a particle of angular momentum with quantum number L increases monotonically with increasing L. এই কারণেই এলটা যতই বাড়াবে, রাইট, ওই বর্ধিত এল এর জন্য একটা বাউন্স স্টেট যদি আমি চাই, তাহলে পোটেনশিয়াল স্ট্রেংথ আমাকে সেকুলারলি অথবা মনোটনিক্যালি বাড়াতে হবে। এমন না যে এল ইকুয়াল টু 5 থেকে এল ইকুয়াল টু 6 গেলে আমার পোটেনশিয়ালটা কমাতে হবে, আবার 6 থেকে 7 গেলে আবার বাড়াতে হবে, এরকম 5 থেকে 6 গেলে বাড়াতে হবে, 6 থেকে 7 গেলে বাড়াতে হবে, 7 থেকে 8 বাড়াতে হবে, বাড়তেই থাকবে। এল বাড়লে পোটেনশিয়াল, অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল স্ট্রেংথ বাড়তেই থাকবে। এখানে আমি শেষ করলাম আমার 3 ডাইমেনশনাল পোটেনশিয়াল ওয়েলের আলোচনা। একটা বেজে গেছে, আমাকে আর গিভ মি 5 মিনিটস। পরবর্তী আলোচনা যেটা করব সেটা হচ্ছে এই 3 ডাইমেনশনাল পোটেনশিয়াল ওয়েল নিয়ে একটা স্পেসিফিক সলিউশন করব। সেই স্পেসিফিক সলিউশন হবে 1/r পোটেনশিয়াল নিয়ে, 1/r পোটেনশিয়াল, সেটাকে বলে কুলাম্ব পোটেনশিয়াল। দুটো চার্জিত বস্তুর মধ্যে কুলাম্ব ফোর্স, ওই ফোর্সের যে পোটেনশিয়াল সেটা প্রপোর্শনাল টু 1। ওকে, তাহলে কুলাম্ব ফোর্সের জন্য কিন্তু রেডিয়াল শর্টিং-এর ইকুয়েশন সলভ করা যায়, সেটা আমি এখন করব। সলভ করা যায় তো 2 লাইনে করে দিলাম সেটা নয়, 20 পাতা লাগবে তোমার সলভ করতে। আমার 20 পাতার একটা নোট আছে, কিন্তু সলভ করা যায়। থিওরিটিক্যাল ফিজিক্স হলে 20 পাতা কেন, 220 পাতার সলিউশন করতে হবে তোমার, না তো পিএইচডি হবে না। বড় যেটা করতে ভয় পেলে থিওরিটিক্যাল ফিজিক্স হবে না। এক লাইনে হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে, 2 পাতায় হয়ে যাবে, হবে না। থিওরিটিক্যাল ফিজিক্সে কোনো ক্যালকুলেশন 2 পাতায় হবে না, 20 পাতা মিনিমাম, 200 পাতাও লাগবে। ওই 200 পাতা একটা সলিউশন করা, সাস্টেইন করা একটার পর একটা, সেটা চারটেখানি কথা না। সেইটার যে সে পারবে না, যে সে থিওরিটিক্যাল ফিজিক্স হতে পারে না। থিওরিটিক্যাল ফিজিক্স হতে হলে একটা মিনিমাম ব্রেইন পাওয়ার লাগবে, সেটা তোমাদের সবারই আছে। মিনিমাম ব্রেইন পাওয়ার তোমাদের সবারই আছে। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। পড়াশোনা করে, প্র্যাকটিস করে 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 একটা ভালো থিওরিটিক্যাল ফিজিক্স হওয়ার যে গুণাবলী, সে গুণাবলীগুলো অর্জন করতে হবে। নলেজ তো লাগবেই, নলেজ এনাফ না, তোমাকে বড় বড় ক্যালকুলেশন করার তোমার ক্ষমতা থাকতে হবে নির্ভুলভাবে। তোমাকে কম্পিউটারও জানতে হবে, সিমুলেশন করে আজকাল থিওরিটিক্যাল ফিজিক্স। ওকে, আমার পরবর্তী আলোচনা যেটা হবে সেটা হবে, দাঁড়াও সেটা হবে হাইড্রোজেন সলিউশন।